বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। সাখাওয়াত হোসেন ম্যাথমেটিক্স সলিউশন হাউজের পক্ষ থেকে আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বই অধ্যায় 5 সরল সমীকরণ হতে আলোচনা করব। গত ক্লাসে এই অধ্যায় থেকে আমি অনেক কিছুই আলোচনা করেছিলাম। আজকে যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করো। এই অংশটুকু হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করো। আর গত ক্লাসে যেটা ছিল যে সমীকরণ দেওয়া ছিল, শুধু আমরা সমাধান করেছি। বাট আজকে সমীকরণ গঠন করতে হবে কিভাবে। আমার একটা বর্ণনা দেওয়া থাকবে, সেই বর্ণনা থেকে কি করে সমীকরণ গঠন করা যায় আমরা সেটা আজকে দেখব। যেমন এখানে 24 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে দেওয়া আছে। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে কোনো সংখ্যার। তার মানে কি, সেই সংখ্যাটা আমার জানা নাই। তো তোমাকে যেই সংখ্যাটাকে বের করতে বলবে সেই সংখ্যাটা তুমি ধরে নিতে হবে। এটাই হচ্ছে এখানে মূল কাজ, যে আমাকে যা করতে বলবে আমি তাই ধরবো, আমাকে যা বের করতে বলবে আমি তাই ধরবো, আমাকে যা বের করতে বলবে আমি তাই ধরবো। তাহলে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। তার মানে কোনো সংখ্যাটাই আমাকে এখানে চাইছে, যে ওই সংখ্যাটা কি। কোনো সংখ্যা যেহেতু আমার জানা নাই, আমি সেই সংখ্যাটাকে একটা অজানা চলক ধরবো। সেটা এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, পি হইতে পারে, কিউ হইতে পারে। যার যেটা পছন্দ তোমরা সেটা এখানে ধরবা। তাহলে আমি এখানে লিখতে পারি সমাধানে কি লিখতে পারি, ধরি সংখ্যাটি এক্স। আমরা কি ধরে নিব, সংখ্যাটি এক্স। ওই সংখ্যাটা যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে কোনো সংখ্যার দ্বিগুণ বলতে আসলে এক্সের দ্বিগুণের কথা বলা হয়েছে। তাহলে আমি এখানে বলতে পারি যে অতএব এক্সের দ্বিগুণ কি হবে, আমরা জানি 2 দ্বিগুণ মানে 2। তাহলে 2 দিয়ে এক্সকে গুণ করলে কি হবে, 2x হবে। এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি দেখো তো, এই 2x এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে তার ফলাফলটা কত হবে, 14 হবে বা 14 হবে। তাহলে এইটাই আমরা এখন সমীকরণ গঠন হিসেবে নিব। কি হচ্ছে যে প্রশ্ন মতে কি 2x + 6 = 14। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কি যে সংখ্যাটি হচ্ছে x আর x এর দ্বিগুণ 2x। এখন বলছে দ্বিগুণের সাথে যদি 6 যোগ করা হয় তাহলে তার যোগফলটা হবে 14। তাহলে আমরা বলতে পারি যে 2x + 6 = কত, 14। এইটাই হচ্ছে আমাদের সমীকরণ গঠন, যেটা এখানে বলা হয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো। বাট সমীকরণ গঠন পর্যন্ত আমরা করছি, সমাধান করি নাই। এখন এখান থেকে যদি x এর মানটা বের করা হয় তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, বা 2x এখানে 14 - 6, যেটা আসলে আমি প্রথম ক্লাসে করেছিলাম সেই সমাধানটুকু এখন আমরা আশা করি যে সবাই এটা করতে পারো। বা 2x = এখানে যদি আমি বাদ দিই তাহলে থাকবে 8, বা এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে x = হবে 4। এইটা হচ্ছে সমীকরণের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। আবার দেখো 2x + 6 = 14 ছিল, আমি এই 6কে ওই পাশে পাঠিয়ে দিছি। এখানে যেহেতু +6 ছিল, ওই পাশে গিয়ে কী হবে, -6। এখন 14 থেকে 6 বাদ দিলে 8 হবে। আর প্লাস চিহ্ন আসবে কেন, যেহেতু 14 চিহ্ন বড়, সেজন্য +8 হবে। এখন এইটা যেহেতু এখানে গুণাকার আছে, এ পাশে গেলে কী হবে, ভাগ হবে। আর ভাগ করলে 8কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 4 হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, অতএব নির্ণেয় সমীকরণ, যে সমীকরণ গঠন, এখানে দেখো আমরা যেটা লিখব, নির্ণয় সমীকরণ গঠন কি হচ্ছে 2x + 6 = 14, এবং আরেকটা কি, নির্ণেয় সমাধান আমরা বলতে পারি x = 4। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে নির্ণয় সমীকরণ গঠন হচ্ছে আমরা যেটা আসলে ওই প্রশ্নের আলোকে এখানে করতে পেরেছি বা তৈরি করতে পেরেছি, সেটা যে বাক্যটা আমরা এখানে তৈরি করেছি, খোলা বাক্য বলে এটাকে। নির্ণয় সমীকরণ গঠন হচ্ছে এটা, আর নির্ণয় সমাধান হচ্ছে x = 4। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটি দেখো, এখানে বলা আছে 25। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে এখানে 2 বার হয়ে গেছে। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 11 হবে। আশা করি এটা খুব সহজ একটা অঙ্ক, তোমরা বুঝতে পারবে যে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 11 হবে। তাহলে সেই সংখ্যাটা আমরা ধরবো। যদি আমরা ধরি, এখানে আসো সমাধান করি। সমাধান কি করব, ধরি সংখ্যাটি
এক্স, ধরি সংখ্যাটি এক্স। তাহলে আমরা প্রশ্ন মতে কি বলতে পারি? প্রশ্ন মতে দেখো কোনো সংখ্যা থেকে, যেহেতু এক্সের সাথে কোনো কিছু গুণ করার কথা বলে নাই, কোনো সংখ্যা থেকে 5 ডাইরেক্ট বিয়োগ করতে বলছে, তাহলে এক্স মাইনাস 5 সমান কত হবে? 11 হবে। ওই বিয়োগফলটা কত? 11। এই জন্য আমরা লিখতে পারি এক্স মাইনাস 5 সমান 11। এইটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ গঠন। এখন এটাকে যদি আমি সমাধান করি তাহলে কি হয়? এক্স ইজ ইকুয়াল টু 11 প্লাস 5, যেহেতু 5 এখানে মাইনাস আছে, ওই পাশে গেলে কী হবে? প্লাস হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের 16। তাহলে নির্ণয় সমীকরণ গঠন কত? এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 11 এবং সমীকরণ সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে লিখে দিবে নির্ণেয় সমীকরণ গঠন হচ্ছে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 11 এবং নির্ণয় সমীকরণ সমাধান কি হচ্ছে? এক্স ইজ ইকুয়াল টু 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো 26 নম্বর অঙ্কটা কি বলছে? কোনো সংখ্যার 7 গুণ সমান 21 হবে। কোনো সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে একই ঘটনা, আমরা সংখ্যাটি ধরবো যে সমাধানে কি করব? আমরা সমাধানে ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি 7x ইজ ইকুয়াল টু 21। কারণ কি? ওই সংখ্যার 7 গুণ, তার মানে ওই সংখ্যার সাথে আমি 7 গুণ করব, গুণ করলে কি হয়? 7x। তাহলে 7x সমান কত? 21। এটি হবে আমাদের সমীকরণ গঠন। এখন এটা সমাধানটা কি হবে? সমাধানটা খুব সহজ। আমি এখানে বা x ইজ ইকুয়াল টু লিখতে পারি 21 ডিভাইড বাই 7, অতএব x ইজ ইকুয়াল টু 3। তাহলে সমীকরণ গঠন যদি আমি বলি, সমীকরণ গঠন হচ্ছে 7x সমান 21 আর সমীকরণ সমাধান হচ্ছে x সমান 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আরও একটা অঙ্ক শিখি, সেটা হচ্ছে 27 নম্বর অঙ্ক। এখানে বলা আছে কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে 23। কোনো সংখ্যার 4 গুণের সাথে যদি আমি 3 যোগ করি তাহলে যোগফলটা কত হবে? 23 হবে। আবারও প্রশ্নটা খেয়াল করো, কোনো সংখ্যার 4 গুণের সাথে, তাহলে আমার কি করতে হবে? সেই সংখ্যাটাকেই প্রথমে ধরতে হবে। তাহলে এখানে লিখব ধরি সংখ্যাটি এক্স। তাহলে সংখ্যাটি কয় গুণ? অতএব এক্স এর 4 গুণ কত হবে? 4x। এক্সের 4 গুণ কত? 4x। এখন আমরা কি করতে পারি? প্রশ্ন মতে কি? এই 4x এর সাথে কত যোগ করতে বলছে? 3 যোগ করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 3 সমান কত হবে? সেটা হবে 23। তার মানে কি? এই দুইটাকে যোগ করলে যে যোগফল হবে সেটা হচ্ছে 23। তাহলে আমরা সমান 23 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের সমীকরণ গঠন। এখন এটাকে যদি আমি সমাধান করি তাহলে কি দাঁড়ায় দেখো তো? বা 4x সমান 23 মাইনাস 3 বা 4x সমান 20 বা x সমান 20 ডিভাইডেড বাই 4। আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে দিতে পারি। এখন দেখো কি হয়? অতএব x সমান 5। তাহলে সেই সংখ্যাটা কত? 5। 5 এর সাথে যদি 4 গুণ করে 4 পাশে 20 আর 3 যোগ করলে কত হয়? 23 হয় বা 23 হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরও একটি অঙ্ক এখন আমরা করব। দেখো এখানে বলা আছে কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। সংখ্যাটি কত? এবার দুইটা জিনিস আসলে আলাদা আলাদা গুণ করে তারপরে কি করছে? যোগ করতে বলছে। আবার দেখো কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল কত হবে? 32 হবে। সংখ্যাটি কত? তাহলে আমার সংখ্যাটি ধরতে হবে। তাহলে এখানে সমাধানে কি করব? আমি এখানে লিখব ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। এখন আসো সংখ্যার 5 গুণ মানে 5x আর সংখ্যার 3 গুণ মানে কি? 3x। এখন দুইটাকে যোগ করলে কত হবে? 32 হবে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে, আমরা কি বলতে পারি? প্রশ্ন মতে 5x প্লাস 3x সমান 32। আবারও দেখো ওই সংখ্যার 5 গুণ মানে 5x আর ওই সংখ্যার 3 গুণ মানে 3x আর কি করতে বলছে? যোগ করতে বলছে। দেখো মাঝখানে যোগ দেওয়া হয়েছে। তাহলে সমান কত হবে? 32 হবে। তাহলে আমরা এইটা সমীকরণ গঠন করতে পারলাম। এটা কি বলা হয়? সমীকরণ গঠন। এখন এটাকে কি করব? সমাধান করব। খুব ইজি বিষয়। দেখো আমরা যদি সমাধান করি কি হবে?
5x আর 3x যদি আমি যোগ করি তাহলে কি হবে 8x হবে, 5 আর 3 যোগ করলে 8 হয়। সেক্ষেত্রে এখানে আমি লিখতে পারি 8x সমান সমান 32। বা এখন এই x এর সাথে 8 গুণ আকারে আছে, আমি যদি এটাকে ভাগ করে দেই তাহলে কি হয় x হবে 4। তাহলে আমাদের সংখ্যাটা কি হলো 4 হলো। তাহলে আমরা বলতে পারি নির্ণয়ের সংখ্যাটি, অতএব নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 4। নির্ণয়ের সংখ্যাটি কি 4। আশা করি সবাই বুঝতে পেরেছ। অঙ্কটি অনেক সহজ। আবারও দেখো, কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে তাহলে 5 গুণ 5x, 3 গুণ যোগ করছি 3x প্লাস দিয়ে যোগ করা হয়েছে 32, 5x 3x যোগ করলে 8x হয়। 8 যেহেতু এখানে গুণ আছে, ওই পাশে গেলে কী হবে ভাগ হবে। এখন এই 32কে 8 দ্বারা ভাগ করলে হবে 4। সুতরাং নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে 4। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 29 নম্বর অঙ্কটি করব। 29 নম্বর অঙ্কে কী বলা আছে দেখি। কোনো সংখ্যার 4 গুণের থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়। আবার দেখো, কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, তার মানে 4 গুণ থেকে আমরা কয় গুণ বিয়োগ করব, দ্বিগুণ। এখন বিয়োগফলটা কত হবে 24 হবে। তাহলে খুব ইজি, আমরা এটাকে করি। এখানে সমাধান সে একই ধরনের অঙ্ক, আমরা লিখব ধরি সংখ্যাটি কত x। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে এখানে 4 গুণ বলতে আমি কি বুঝাই, 4 গুণ বলতে আমাদের হবে 4x, যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে মাইনাস, আর দ্বিগুণ হচ্ছে 2x সমান সমান কত হবে 24। এখন এটাকে আমি সমাধান করি, বা 4x থেকে 2x বাদ দিলে 2x থাকবে 24। এখন এখানে 2x যেহেতু গুণ আকারে আসছে, আমি 2টাকে ওই পাশে নিয়ে গেলে কি করবে ভাগ করবে, তাহলে x = 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে কি বলছে, কোনো সংখ্যা 4 গুণ থেকে, 4 গুণ মানে 4x, দ্বিগুণ বিয়োগ করলে তাহলে 2x বিয়োগ করে দিয়েছি আমি সমান 24। তো এইভাবেই আমরা সমীকরণগুলো সমাধান করতে পারি। তাহলে আমাদের যদি বলে যে সমীকরণ গঠন, এটা হচ্ছে সমীকরণ গঠন, এই যে এইটুকু সবাই মাথায় রাখবা, এইটুকু হচ্ছে সমীকরণ গঠন। আমার উদ্দীপক বা প্রশ্ন যেটাই বলো না কেন, এই আলোকে আমি সমীকরণটা গঠন করতে পেরেছি। আর সমাধান করো বলেছে যেটা, সেটা হচ্ছে x = 12, এটা হচ্ছে সমাধান। তাহলে নির্ণয় সমীকরণ গঠন বলতে পারো এটা, নির্ণয় সমাধান বলতে পারো এটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আশা করি সবাই এগুলা বুঝতে পেরেছো। দেখো এখানে কি বলা আছে, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত? তাহলে একটি কলমের দাম যত টাকা তার থেকে যদি 2 টাকা কম হয় তাহলে কি হবে, দাম হবে 10 টাকা। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি দেখো তো। 2 টাকা কম হলে তাহলে আমরা প্রথমে কলমটির দাম ধরবো, কারণ এখানে চাওয়া হয়েছে কি কলমটির দাম কত। তো আবারও বলছি, যেটা চাওয়া হয় সেটাকেই ধরতে হয়। তাহলে আমি সমাধানে চাওয়া অংশটুকু আগে ধরি কলমটির দাম, এখানে ধরি কলমটির দাম x টাকা। এখন দেখো তো, এক্সের থেকে কত কমালে 10 টাকা হবে, 2 কমালে বা 2 কমালে। তাহলে কমানো মানে কি বিয়োগ করা, কমানো মানে কি বিয়োগ করা, আর বাড়ানো মানে হচ্ছে যোগ করা। সেক্ষেত্রে আমি কি বলতে পারি, প্রশ্ন মতে x - 2 = কত 10। এটা আমাদের সমীকরণ গঠন হলো। এখন এটাকে সমাধান করি, বা x = 10 + 2, অতএব x = 12। এটা হচ্ছে আমাদের কলমের প্রকৃত দাম, যেটা আসলে বলা হয়েছে একটি কলমের দাম যত টাকা, এই যতটা হচ্ছে 12 টাকা। তাহলে আমাদের যদি বলে সমীকরণ গঠন করো, x - 2 = 10, এটা হচ্ছে সমীকরণ গঠন, আর x = 12, এটা হচ্ছে সমীকরণ সমাধান। এবং আমি এখান থেকে বলতে পারি অতএব কলমটির দাম কত 12 টাকা। তাহলে আমি বলতে পারি অতএব কলমটির দাম কত টাকা, 12 টাকা অথবা 12 টাকা, যেটা তুমি বলো একই কথা। আশা করি বুঝতে পেরেছো। আর একটি অঙ্ক এখন আমরা দেখব। এই অঙ্কটি হচ্ছে তোমাদের বইয়ের 31 নম্বর অঙ্কটি। এখানে কি বলা আছে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট মনিকার কাছে আছে। কি বলেছে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে মনিকার কাছে তার 4 গুণ চকলেট আছে। দুইজনের চকলেট যদি একত্রে করা হয়, মানে দুইজনের একত্রে 25টি চকলেট আছে। দুজনের চকলেট যদি একত্রে করা হয় তাহলে কি হবে, 25টি চকলেট হবে। কণিকার কতগুলো চকলেট আছে, তাহলে কণিকার চকলেটটাই চাওয়া হয়েছে। তাহলে আমরা কণিকার চকলেটটাই প্রথমে ধরি, এখানে সমাধান করি আমরা, দেখো কি আসে। ধরি কণিকার চকলেট আছে
কণিকার চকলেট আছে এক্স টি। তাহলে আমরা এখানে কি ধরবো, যে ধরি কণিকার চকলেট আছে এক্স টি। এখন দেখো এইখানে প্রশ্নে কি বলা আছে, কণিকার যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার। তাহলে কণিকার যদি এক্স টি হয় তাহলে মনিকার কত হবে, 4xt। তাহলে আমরা বলতে পারি অতএব মনিকার চকলেট আছে 4xt। কেন বলা আছে প্রশ্নে, মনিকার চকলেট হচ্ছে কণিকার 4 গুণ, 4 মানে 4, তাহলে 4xt। এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি দেখো তো, প্রশ্ন মতে আমরা বলতে পারি এখানে x এবং x প্লাস 4x, x এবং 4x যদি আমি যোগ করি কত হবে, 25 হবে, কারণ তাদের দুজনে এক হচ্ছে কয়টা চকলেট আছে, 25টি। তাহলে আমরা বলতে পারি x প্লাস 4x সমান সমান 25, বা 5x সমান সমান 25, বা x সমান সমান 25 ডিভাইডেড বাই 5, 25 ডিভাইডেড বাই 5। অতএব x ইকুয়াল টু কত হয়, 5 হয়। এই যে x পেলাম সেটা কার মান দেখো তো, কণিকার মান। তাহলে আমাদের কিন্তু কণিকার চকলেটই চেয়েছে, তাহলে আমি বলতে পারি অতএব কণিকার চকলেট কয়টি, 5টি। এখন তোমাকে যদি প্রশ্ন বলা হতো মনিকার কয়টি চকলেট আছে, তাহলে ওইটাও বের করতে পারতাম কীভাবে, তখন বলতাম মনিকার চকলেট আছে 5 × 4 সমান সমান 20 অথবা 20টি। তো আমাদের প্রশ্নে দেখতে হবে, এমনও হতে পারে প্রশ্নে বলা আছে মনিকার কয়টি চকলেট আছে, সেক্ষেত্রে কী করবা তুমি, এই 4 সাথে 5টা, 4-এর সাথে 5টা কী করবো, আমরা গুণ দিয়ে দিব। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক, না বোঝার কোনো কিছুই নাই। আমাদের এইটুকু হচ্ছে সমীকরণ গঠন, আর এটা মূলত সমাধান। বাট এখানে বলাই আছে কণিকার কতগুলো চকলেট আছে, এই জন্য আমরা প্রশ্নে সমাধান করার পর বলে দিব কণিকার চকলেট আছে 5টি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। এখানে বলা আছে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা ক্রমিক সংখ্যা সম্বন্ধে জানতে হবে, সেটা ক্রমিক জোড় হলে কীরকম, বিজোড় হলে কীরকম ক্রমিক সংখ্যা। যদি স্বাভাবিক ক্রমিক সংখ্যা হয়, শুধু স্বাভাবিক ক্রমিক সংখ্যা, তাহলে আমরা জানি সেটা 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ডট ডট দিয়ে, আরও পৃথিবীতে অনেক আছে। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো শুধু 1 করে বৃদ্ধি পায়, একটার পর একটা যদি বৃদ্ধি হয় তাহলে সেটা 1 করে বৃদ্ধি পায়। আর ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যাগুলো দেখো, সেটা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 এইভাবে যেতে থাকে। হ্যাঁ, এখন ক্রমিক হইতে হলে কিন্তু 2-এর পরে 4 অবশ্যই আসতে হবে, 4-এর পরে 6 আসতে হবে। আমি যদি বলি 2, 6, এখানে ধরলাম 10, তারপরে 16, এগুলো কিন্তু ক্রমিক না, কারণ মাঝপথে 2-এর পরে 4 আছে সেটা বাদ আছে, এখানে 8 বাদ আছে, এখানে 12, 13, 14 বাদ আছে। তো পরপর যখন আমরা ক্রমিক সংখ্যাগুলো না পাবো তখন সেটাকে আমরা ক্রমিক সংখ্যা বলতে পারবো না। যেমন 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, এগুলাই ক্রমিক, মানে একটা জোড় সংখ্যার পর আরেকটা জোড় সংখ্যা যখন আমরা পাবো তখন সেটাকে ক্রমিক বলবো। আর ক্রমিক জোড় সংখ্যা কত করে বাড়ে দেখো, খেয়াল করে, ক্রমিক জোড় সংখ্যা 2 করে বাড়ছে। ক্রমিক জোড় সংখ্যা কত করে বাড়ে, 2-এর পরে 4, 2 বাড়ছে, আবার 2-এর পরে 6, সেটাও 2 বাড়ছে। এখন আমি যদি বিজোড়টাও লিখি 1, 3, 5, 7, 9, 11, দেখো ক্রমিক বিজোড় সংখ্যাও কিন্তু 2 করে বাড়ে। তাহলে ক্রমিক জোড় সংখ্যা হইলেও একটা সংখ্যার পর আরেকটা 2 বাড়বে, তারপরে আরও 2 বাড়বে, এভাবে 2 করে বাড়ে। আর বিজোড় সংখ্যা হইলেও ক্রমিক যদি বলে তাহলে 2 করে বাড়বে। আমরা এই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে, না হলে অঙ্কতে একটু প্রবলেম হবে। এখন দেখো 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কয়টা, এখানে 2টা জোড় সংখ্যার কথা বলছে এবং তারা কি হবে, ক্রমিক হবে। তাহলে একটা যেই সংখ্যা যত হবে পরেরটা তার থেকে 2 বাড়বে, কারণ ক্রমিক হইতে হলে তাকে 2 করে বৃদ্ধি পেতে হবে। আমাদের মাথায় যেন এটা থাকে। তাহলে আমরা এখানে সমাধানে কি লিখতে পারি দেখো তো, ধরি আমরা বলতে পারি যে প্রথম জোড় সংখ্যাটি আমি ধরলাম x, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটি কত হবে, যেহেতু এটা ক্রমিক বলেছে তাহলে 2 বাড়বে। আমরা বলতে পারি অতএব দ্বিতীয় জোড় সংখ্যাটি হবে x + 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এজন্যই আমি ক্রমিক জোড় এবং বিজোড় আগেই দেখিয়ে দিয়েছি। কেন, ক্রমিক সংখ্যা কিভাবে বাড়ে জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে সেটা বুঝতে পেরেছো। জোড় সংখ্যা প্রথমটা যদি x হয় তাহলে পরেরটা x + 2 হবে, কারণটা হচ্ছে তার পরেরটা 2 বৃদ্ধি পাবে, আর 2 বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 2 যোগ করা।
এখন আমরা এই দুটাকে যোগ করলে কত হবে 30 হবে। আমরা তাহলে লিখতে পারি প্রশ্ন মতে x প্লাস 2 সমান সমান 30। আবারও দেখো এইখান থেকে আমি x নিয়েছি, তারপরে যোগ দিয়েছি কোন দুটা, এই পরের দ্বিতীয়টা, তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করলে কত হবে 30 হবে। আশা করি বুঝতে পেরেছো। প্রথম জোড় সংখ্যাটি হচ্ছে x, যেহেতু দুইটা যোগ করতে বলছে জন্য যোগ, তারপরে দ্বিতীয় জোড় সংখ্যাটি এখানে বসিয়েছি, সেটা হচ্ছে x প্লাস 2। এখন আসো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি দাঁড়ায়, দেখো x এবং x এর যোগ করলে আমরা জানি 2x হবে প্লাস 2 সমান সমান 30। কারণ কি দুইটা x এখানে আছে, এখানে একটা x এখানে একটা x, যোগ করলে 2x হবে। এখন এই 2টা যেহেতু এখানে যোগ আকারে আছে, আমরা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে বিয়োগ হবে। তাহলে আমরা বলতে পারি 2x সমান সমান 13 মাইনাস 2, বা 2x সমান সমান 28, বা x সমান সমান 28 ডিভাইডেড বাই 2, অতএব x ইজ ইকুয়াল টু 14। তাহলে আমাদের এখানে দুইটা জোড় সংখ্যা পাওয়ার কথা, একটা পেয়েছি যেটা হচ্ছে x ধরছিলাম আমি প্রথম জোড় সংখ্যাটি। তাহলে আমরা এখানে স্পষ্ট বলে দিতে পারি এখন যে প্রথম জোড় সংখ্যাটি, অতএব প্রথম জোড় সংখ্যাটি কত আমাদের, সেটা হচ্ছে 14 বা 14 আমরা সমাধানে যেটা পেয়েছি। এবং আমরা এবার দ্বিতীয় জোড় সংখ্যাটিও পাই। কিভাবে পাই, এটার সাথে 2 বৃদ্ধি করে দিব বা বাড়ায় দিব, তাহলে সমান সমাধে কত হয় 16। তো এই যে আমাদের নির্ণয়ের জোড় সংখ্যা, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে নির্ণয়ের জোড় সংখ্যা দুটি কি হবে 14 এবং 16। অতএব নির্ণেয় জোড় সংখ্যা দুইটি কি হবে 14 এবং 16। আশা করি সবাই বুঝতে পেরেছ। অনেক সহজ একটা অঙ্ক, বাট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। তো এভাবেই আমরা এই অঙ্কগুলো করতে পারি। এখানে সংখ্যার তারতম্য থাকতে পারে, বাট নিয়মের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো আমরা এইটা করব 33 নম্বর অঙ্কটি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। আবারও সে একই কথা, ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে এখানেও বিজোড় সংখ্যাগুলো কত করে বৃদ্ধি পাবে 2 করে বৃদ্ধি পাবে। তাহলে প্রথমটা ধরবো, দ্বিতীয় তৃতীয়টা আমরা বের করে নিব। তো এখন দেখো এখানে সমাধানে আমরা কি করতে পারি, ধরি প্রথম বিজোড় সংখ্যাটি, প্রথম বিজোড় সংখ্যাটি x, অতএব দ্বিতীয় বিজোড় সংখ্যাটি x প্লাস 2 এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি x প্লাস 4। এখন আসো, তোমরা তো বলতে পারো যে স্যার এইটা থেকে এটা তো 2 বৃদ্ধি পেল, পরেরটা তো 2 বৃদ্ধি পাবে। হ্যাঁ 2 বৃদ্ধি পাবে। কিভাবে দেখো, পরপর কিন্তু 2 করে বাড়বে। তাহলে এইটার পরে যেটা আসবে সেটার সাথে 2 যোগ হবে, আবার যেটা আসবে সেটার সাথেও কি হবে 2 যোগ হবে। তাহলে এই 2 এর সাথে 2 যোগ করলে কত হয় 4 হয়। যেমন প্রথম বিজোড় সংখ্যা যদি হয় 1, দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে 3, তৃতীয় বিজোড় সংখ্যা কত হবে 5, 3 এর সাথে কি হবে আরও 2 যোগ হবে। তার মানে এই সংখ্যাটার সাথে আরও 2 যোগ হবে। তাহলে এর সাথে যদি আরও 2 যোগ করে, দেখো ঘটনাটা কি হয়, আমি x এর সাথে যদি 2 যোগ করি তাহলে এটা হয়, আবার এইটার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কি হয়, দেখো x প্লাস 4 হয়। তাহলে তৃতীয় সংখ্যাটা কি হবে, আরও 2 যোগ হলে 2 এ 2 কত হয় 4। তাহলে মানে তৃতীয় বিজোড় সংখ্যাটি কি হবে x প্লাস 4। এটি এখানে হয়েছে যে x প্লাস 4। এখন আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, দেখো তো প্রশ্ন মতে এই 3টা সংখ্যাকে আমরা যোগ করব, x, তারপরে দ্বিতীয় সংখ্যাটা আমার আসবে সেটা কি প্লাস, তারপরে দ্বিতীয় সংখ্যাটা কত আছে আমাদের x প্লাস 2, তারপরে কি আসবে আমাদের তৃতীয় সংখ্যাটি। দেখো তৃতীয় সংখ্যাটি আমাদের কত আছে x প্লাস 4 সমান সমান কত হয়েছে আমাদের 27। তাহলে আমরা এইটা সমীকরণ গঠন করতে পারছি। এখন এটাকে সমাধান করলে সংখ্যা 3টা পাওয়া যাবে। আবার দেখো এখানে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যার যোগফল হচ্ছে 27, এবং এখানে আমরা প্রথমে 3টা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা ধরে নিয়েছি, একটা x, একটা x প্লাস 2, একটা x প্লাস 4। এই 3টাকে আমরা যখন যোগ করব তখন সমান সমান পাওয়া যাবে 27। এখন এই 3টাকে আমরা যোগ করে যদি দেই তাহলে ঘটনাটা কি দাঁড়ায়, x x x, এই 3টাতে হবে 3x প্লাস 2 আর 4 যোগ যদি করি আমি হবে 6, 27।
আশা করি বুঝতে পেরেছো। একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স মিলে তিনটা এক্স, 2 আর 4 যোগ করলে হয় 6 সমান সমান 27। বা এখন 3xকে এই পাশে রেখে দিয়ে 6কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার হবে -6। বা এখন কি হবে 3x সমান সমান 21, বা এক্সকে যদি আমি ওই পাশে নিয়ে যাই 3কে তাহলে কি হবে ভাগ হবে। তাহলে আমরা বলতে পারি অতএব x সমান সমান 7। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, একটা বিজোড় সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেছি, সেটা কি x। আর x এর মানটাই যখন পাবো তখনই তো প্রথম বিজোড় সংখ্যা, আর সেটা হচ্ছে কি 7। তাহলে আমরা এখন কি বলতে পারি, সুন্দর করে বলতে পারি যে অতএব প্রথম বিজোড় সংখ্যাটি কত দেখো তো, x বলবো না, এখন তো আমরা মানই পেয়ে গেছি, সেটা হচ্ছে 7। প্রথম বিজোড় সংখ্যাটি হচ্ছে 7, কারণ কি এখানে 7 পাওয়া গেছে। আবার দেখো ভালো করে, আমাদের যে সমাধানটা হয়েছে সেখানে প্রথম বিজোড় সংখ্যাটি হচ্ছে 7। তাহলে আমরা কি বলতে পারি, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি 7 + 2 সমান সমান কত 9। তারপরে আমাদের আছে কত তৃতীয় বিজোড় সংখ্যাটি, তাহলে সেটাও নির্ণয় করতে পারি, তৃতীয় বিজোড় সংখ্যাটি, এবং দিতে পারো এই সবার শেষ যেহেতু এটা শেষ, তাহলে এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি কি হবে আমাদের, এখানে 7 + 4 সমান সমান 11। দেখো তো আমরা পরপর তিনটা জোড় সংখ্যা পাওয়ার কথা, কারণ এটা হচ্ছে ক্রমিক। দেখো 7, 9, 11 তিনটা কিন্তু ক্রমিক বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের উত্তরটা কি সঠিক হয়েছে। তাহলে বলতে পারি অতএব নির্ণেয় ক্রমিক তিনটি লিখে দাও, তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা কত হচ্ছে 7, 9 এবং 11। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, এটা তোমরা বেশি বেশি করবে, কারণ হচ্ছে এটা সৃজনশীল আকারে পরীক্ষাতে আসে। তো আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।